এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। ঠিক আছে, তাহলে কবে যাচ্ছ? রান্না করতে হবে। আজ সন্ধ্যায় যাব লাঞ্চ করে, একদম সকালে পৌঁছাবো। সারাদিন দেখে আবার সোজা ফিরে আসবো। একটু প্রাণ খুলে দেখে আসবো পিরোজপুর। দুপুর 2টা। জোর দমে জামা কাপড়, রাতের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র গোছাচ্ছে স্পর্শী। আরশি এবং তার মোট 6 সেট পোশাক নিয়েছে, মোবাইল এবং সাথে চার্জার রাখলো সাইড ব্যাগে। রাতে লঞ্চে খাবার জন্য খাবার টিফিন বক্সে দিয়ে দিয়েছে পিপাসা, সাথে দিয়েছে 10,000 টাকা। পাশে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে আরশি। তার মতে স্পর্শীকে ভীষণ সুন্দর লাগছে, আর তাকে কুৎসিত দেখাচ্ছে। সেই খায়েশ মেটাতেই বোনের সাথে ম্যাচিং করে জিন্স এবং লং ফ্রক পরেছে, কিন্তু তার ভাষ্য মতে স্পর্শী ফর্সা। সে যেটাই পরেছে সেটাতেই সুন্দর লাগছে, কিন্তু সে শ্যামলা এবং তাকে এটাতেই ভালো দেখাচ্ছে না। এটা ভেবেই মুখ ফুলিয়ে বসেছিল কতক্ষণ, কিন্তু স্পর্শী নিজে উঠে তাকে চুল বেঁধে সাজিয়ে দিল। তখনই মন ভালো হয়েছে। এখান থেকে সোজা সদরঘাট যেতে হবে। 5:30টায় লঞ্চ ছাড়বে, সে দ্রুতই পৌঁছাতে হবে। ঢাকা শহরে সবচেয়ে বেশি জ্যাম হয় সাভারে এবং বাকিটা শাহবাগে। স্পর্শী বিরক্ত, এই যে বাস বারবার ব্রেক কষে থেমে যায় জ্যামের কারণে, এতেই তো গা গুলিয়ে ওঠে। তার উপর আশেপাশে কেউ থুতু ফেললেও পেট উগড়ে আসে তার, কিন্তু পরিস্থিতির চাপে নিজেকে মানাতে হবে। কষ্ট হলেও এই বাস হয়ে গেছে নিত্যদিনের সঙ্গী। আরশির কাঁধে ছোট একটা কলেজ ব্যাগ, যেটাতে প্রয়োজনীয় কসমেটিক্স জাতীয় ছোট ছোট জিনিসপত্র রয়েছে। বাকি সব জামা কাপড়, ব্যাগ এবং পার্স স্পর্শীর হাতে। ব্যাগ সামলে বোনকে নিয়ে গেটের সামনে আসতে পিপাসা হাত ধরে বলল, তুই যাচ্ছিস বলেই কিন্তু আরশিকে সাথে দিচ্ছি। ছোট মানুষ, ভুল করলেও সামলে নিবি। একদম দু বোনে ঝগড়া করবি না, ওকে বকাঝকা করবি না। এমনিতেও তো কোথাও সহজে ঘুরতে যাওয়া হয় না। যা দেখে আয় গ্রামের বাড়ি, সাবধানে থাকবি। তবে তুই যাচ্ছিস বলেই নিশ্চিন্ত। আর হ্যাঁ, কিপটেমি করবি না। লঞ্চে কেবিন নিবি, খোলা বারান্দায় থাকবি না। ওকে হাতে হাতে রাখবি। যা খেতে চাই কিনে দিবি। টাকা লাগলে আমায় ফোন দিবি। আর হ্যাঁ, বাসে উঠে ফোন দিবি। এরপর সদরঘাট পৌঁছে ফোন দিবি। আমি ফোন দেওয়ার সাথে সাথে ফোন ধরবি। 2 দিনের মধ্যে ফিরবি। আর ও বাড়িতে কোনো ঝামেলা পাকাবি না। আমি তো সব ছেড়েই এসেছি। দরকার নেই কোনো অধিকার। আর কারোর সাথে ঝগড়া করবি না। মন নরম রেখে রাস্তাঘাটে চলবি। দুহাত দিয়ে কান চেপে ধরল স্পর্শী, বলল, বুঝেছি মা, বুঝেছি, এখন আসি। হাসি মুখে বিদায় দিলেন পিপাসা। ওদের রিক্সা চলতে লাগলো রেডিও কলোনির উদ্দেশ্যে। রিক্সাটা অদৃশ্য হতেই মুখ চেপে কান্না করে দিল। নিচু কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, মেয়ে দুটো অনেক আশা, সম্মান, ভালোবাসা নিয়ে তাদের বাবাকে দেখতে গেছে। আপনি ওদের ভালোবাসার মর্যাদা দিন। আমি না হয় লোকটাকে ভালোবেসে ঠকেছি, কিন্তু ওরা যেন না ঠকে। ওদের কাছে যেন ওদের বাবা সারা জীবন সম্মানের থাকে। রেডিও কলোনির সামনে এসে প্রায় 15 মিনিট অপেক্ষা করতে হলো স্পর্শীদের। সরাসরি সদরঘাট বাস পাওয়া দুষ্কর। অনেকক্ষণ অপেক্ষা করার পর পাওয়া যায়। বাস থামতেই দ্রুত পায়ে আরশিকে ধরে উঠিয়ে দিল স্পর্শী। ব্যাগ দুটো হেল্পার ছেলেটির হাতে দিয়ে নিজেও উঠে গেল। বাস প্রায় অর্ধাংশ ফাঁকা। পুরো বাসে একবার চোখ বুলিয়ে মাঝখানে সিটে বসলো, জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে নিল একবার পরিচিত স্থানগুলোকে। আরশি পাশেই বোনের ফোন স্ক্রল করছে। এরই মধ্যে পিপাসার ফোন চলে এসেছে। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কই আছিস তোরা? আরশি বিরক্তিকর সুরে বলল, আম্মু, আমরা মাত্র বাসে উঠেছি, তুমি আর ফোন দিও না। অনেক বলে আধ ঘন্টার জন্য আপুর কাছ থেকে ফোন নিয়েছি। আমরা সুস্থ আছি, আর সদরঘাট গিয়ে তোমায় ফোন করে নেব। বলেই ফোন কেটে দিল। স্পর্শী হাসলো। বাস ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই। বোনের দিকে তাকিয়ে বলল, তোকে একটা ফোন কিনে দিতে চাইছিলাম, কি বলিস? উৎফুল্ল হয়ে স্পর্শীর দিকে তাকালো আরশি। ব্যতিব্যস্ত হয়ে বলল, খুব ভালো হবে। আমার সব ফ্রেন্ডদের ফোন আছে, শুধু আমার নাই। দেখো, আমি একা একা কলেজে চলে যাই, যে কোনো সময় তো বিপদ হতেই পারেন, তাই না? একটা মেয়ে ফোন থেকে তারা তো তোমাকে জানাতে পারবে, বলো। মাথা নাড়ালো স্পর্শী। আরশির হাত থেকে ফোন এনে স্ক্রল করতে করতে বলল, দেখ তো এই ফোনটা পছন্দ হয় কিনা। আরশি উৎসুক চাহনিতে তাকালো।
পরক্ষণেই নোকিয়া 1200 সেট দেখে মুখখানি অমাবস্যা চাঁদের ন্যায় করে ফেললো। গোমরা মুখে বলে উঠল, তুমি মজা করতেছো, আমি জানতাম। ও আপু, দাও না একটা ফোন। তুমি আম্মুকেই বললে কিনে দেবে আমায়। মুখটাকে সিরিয়াস করলো স্পর্শী গম্ভীর মুখে বলল, ঠিক আছে, দিব। আমি নিজেই একটা ভালো মডেলের স্মার্টফোন কিনে দিব, তবে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। রেজাল্টের দিনেই তাহলে ফোন পাবি। আশাহত হলো আরশি মনে মনে সিঙ্গামের ন্যায় বলল, ইম্পসিবল। আমি আর ভালো রেজাল্ট? এটা ভাবা ভীষণ হাস্যকর। এই জীবনে আর তাহলে কোনো পাওয়া হলো না। পরক্ষণে নিজেকে সামলে সান্ত্বনা দিয়ে বলল, তো কি হয়েছে? ফিরোজপুর থেকে গিয়ে আমি মায়ের পার্লারে সময় দেব। সেখান থেকে যা পাবো তা মাসখানেক জমি একটা ভালো ফোন কিনে নেব। ভাবতেই উৎফুল্ল হয়ে হেসে উঠল বিকালবেলা। ঘড়ির কাঁটা তখন 5:30টাকেও ছাড়িয়ে গেছে। পথে প্রচুর জ্যাম থাকায় বাস এখনো সদরঘাট পৌঁছায়নি। চিন্তায় অস্থির হয়ে পড়েছে স্পর্শী। একদিকে লঞ্চ মিস করেছে, অন্যদিকে আরশি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। স্পর্শীর কাঁধে মাথা দিয়ে অজ্ঞানের মতো পড়ে আছে। মিনিটের কাঁটা 42 ছাড়িয়েছে। 5:30টায় লঞ্চ ছাড়ার কথা। সে আশা ত্যাগ করে 6টার বাসে যাওয়ার চিন্তা করেছে, কিন্তু বাদ সেধেছে আরশির চিন্তা। মাত্র 3 ঘন্টাতেই এতটা কাহিল, সেখানে টানা 7-8 ঘন্টার বাস জার্নি কিভাবে করবে? ভাবনার মধ্যেই গাড়ি এসে থামলো সদরঘাট। আরশিকে ঝাঁকিয়ে কোনো মতে উঠালো স্পর্শী। বাম কাঁধে এবং হাতে দুটো ব্যাগ নিয়ে অপর হাতে আরশিকে ধরে নামালো। 5 মিনিটের পথ হাঁটতে হবে ঘাটে পৌঁছাতে। বোনকে ধরে ধীর পায়ে এগিয়ে গেল টার্মিনালের দিকে। প্রাথমিক টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই দেখলো সামনে লঞ্চের গায়ে বরিশাল, ঝালকাঠি, চরখালি লেখা। মাই বলেছিল চরখালির লঞ্চে উঠতে। দ্রুত পায়ে সামনে এগোতেই দেখলো লঞ্চ ছেড়ে দিয়েছে ইতিমধ্যে। চিৎকার করে আরশিকে নিয়ে দৌড় দিয়ে বলল, আরশি, এটাই আমাদের লঞ্চ। মনে কর পেছনে কুকুর তাড়া করেছে, দ্রুত দৌড়া। প্রায় 2 হাত দূরে চলে গেছে লঞ্চ। সামনের ডিকিতে থাকা লোক দুটোর সাহায্যে ব্যাগ নিয়ে কোনো মতে উঠলো। হৃৎপিণ্ড এখনো ধরাস ধরাস করে লাফাচ্ছে। দরজার সামনের কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়লো আরশি। বোন অসুস্থ হয়েছে ভেবে নুয়ে উঠাতে গিয়ে দেখলো সে হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলেছে। স্পর্শীর দিকে তাকিয়ে কোনো মতে বলল, আপু, ভীষণ মজা পেয়েছি। তুমি যখন কুকুরের কথা বলেছো তখন আমি প্রথমে ঘাড় ঘুরিয়ে পেছনে কুকুর দেখার চেষ্টা করছিলাম। হেসে দিল স্পর্শী। বোনকে দ্রুত টেনে তুলে বলল, তুই তো বাসে বসে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। যাক বাবা, চিন্তাটা এখন কমেছে। ওঠ এখন, আগে কেবিনে যাই, তারপর যত পারিস হাসিস। মিডল ক্লাসের একটা কেবিন ভাড়া নিল তারা। ভেতরে ঢুকে স্পর্শী ব্যাগ রেখে বাইরে এলো। সামনেই ড্রাম ভরা খাবার পানি। সেখান থেকে বেশ খানিকটা খাবার পানি নিয়ে পুনরায় কেবিনে ঢুকলো। আরশির হাতে দিয়ে বলল, ড্রেস খুলে ওড়না ভিজিয়ে সারা গা মুছে নে, এরপর অন্য ড্রেস পরে নিস, আর গায়েরটা পলিতে মুড়ে ব্যাগে রেখে দে। বমির গন্ধ আসছে, আমি সামনে আছি, ভয় পাস না। হ্যাঁ সূচক উত্তর দিয়ে স্পর্শী বেরিয়ে গেল। মিনিট 5 যেতেই আরশি ডাকলো, আপু, আমার হয়ে গেছে। রাত 8টা। দুবন দরজা আটকে বেশ লম্বা একটা ঘুম দিয়েছে। দুবন বললে ভুল হবে, কেননা আরশি স্পর্শীর ঘুমিয়ে যাওয়ার জন্য চোখ বন্ধ করে অপেক্ষা করছিল। বোন ঘুমিয়ে পড়তেই সে সেই কোণ থেকে ফোন টিপছে। স্পর্শী কিচ্ছু বলল না। ফোন হাতে নিয়ে আরশিকে সাথে করে কেবিনের বাইরে বের হলো। তালা দিয়ে বোনকে নিয়ে চললো ছাদের দিকে। লঞ্চটা 4 তলা, কিন্তু ছাদে ওঠার সাথে সাথেই একটা দমকা বাতাসে মিনিট খানেকও দাঁড়ালো না তারা। নিচে নেমে একদম কার্নিশে গিয়ে দাঁড়ালো। এ কোন অন্য অনুভূতি! বাতাসের দমকা হাওয়ায় চুলগুলো উড়িয়ে ফেলছে প্রবল ভাবে। নিজেকে বেশ ফুরফুরা লাগছে স্পর্শীর। আরশিকে কিছু বলার প্রয়াস করে পাশে তাকাতেই হা হয়ে গেল। দূরে এক পেয়ারাওয়ালার পাশে পাত পেতে বসে পেয়ারা বানানি খাচ্ছে সে। আহাম্মক হয়ে গেল স্পর্শী। কাছে গিয়ে ধমক দিতে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, আম্মু কিন্তু তোমাকে 10,000 টাকা দিয়েছে আমার জন্য। যা খেতে চাই তাই খাওয়াতে বলেছে। টাকা লাগলেও আম্মুর কাছে চাইতে বলেছে। আমাকে বকতেও বারণ করেছে। চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। পরক্ষণে লোকটিকে আরো 50 টাকার পেয়ারা বানাতে বলে কেবিনের দিকে চলল। ছোট্ট পার্স ব্যাগটাতে অল্প কিছু টাকা নিয়ে পুনরায় দরজায় তালা লাগালো। রাত 1টা। লঞ্চের 1/3 লোক ঘুমিয়ে পড়েছে। বাকিরা শুয়ে ফোন টিপছে, কেউ কেউ গল্প করছে। কিন্তু আরশির এখনো মুখ চলছে।
একটার পর একটা দোকান থেকে কিনেই চলেছে। এ যাবৎ মুখ তার থামেনি। মায়ের সাথে কথা বলেছে প্রায় ৩ বার। তিনিও অনুমতি দিয়েছে ছোট মেয়েকে পুরো লঞ্চটা গিলে খাওয়ার। অতিষ্ঠ হয়ে ফ্লোর থেকে টেনে তুললো স্পর্শী, ধমকের সুরে বলল, তোর এত খোলা বারান্দাটা ভালো, তাহলে আগে বলতি। শুধু শুধু টাকা নষ্ট করে আমি কেবিন রাখলাম কেন? আরে সেই যে এখানে বসে পড়েছিস আর ওঠা নামিনি। আন্টি তোর জন্য শুতে পারছে না, ওঠ। বাধ্য হয়ে চলে গেল আরশি। কেবিনে ঢুকে দরজা আটকাতেই বিছানায় কলা গাছের মতো পড়ে রইল স্পর্শী। ফোনটা লুকানোর জন্য বেশ মন খারাপ লাগলো আরশির। অনেকক্ষণ মোড়ামুড়ি করে এদিক ওদিক খুঁজলো, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হলো না। এবার বালিশের নিচ থেকে কোনো মাথায় টেনে এনে লক খুললো। এরই মধ্যে স্পর্শী কাত হয়ে শুতেই ভয়ের চোটে ফোনটা বালিশের উপর রেখে ওপাশ ফিরে ঘুমের ভান ধরে থাকলো। কিন্তু কেলেঙ্কারি যা করার সেটা তো করেই ফেলেছে। তাড়াহুড়ো হাতের টাচ লেগে কোনো এক নম্বরে কল চলে গেছে ইতিমধ্যেই। ফোনের রিং হওয়ার শব্দ শুনতেই চোখ মুখ খিচে মরা ব্যাঙের মতো ওপাশে ফিরে পড়ে রইল আরশি। রাত ১:৩০টার সময় ফোনের রিংটন বাজতেই উঠে বসলো পরশ। মাত্রই শুয়েছিল সে, ফোনের স্ক্রিনে তাকাতেই চোয়াল শক্ত হয়ে গেল। এই মেয়ে তাকে কেন ফোন করছে, তাও এত রাতে? ফোন ধরবে না করেও শেষ অবধি রিসিভ করলো সে। ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে নিজেই বলল, ফোন দিয়েছো কেন আমার নাম্বারে? কোনো সাড়া শব্দ না পেয়ে পুনরায় বলল, সমস্যা কি? ফোন দিয়েছো কেন? হ্যালো, এই অসভ্য মেয়ে। বালিশের উপর ফোন রাখায় ওপাশের হ্যালো হ্যালো স্পর্শীর কানে পৌঁছাচ্ছে। চোখ ডলে পাশ থেকে ফোন হাতেই স্ক্রিনে নম্বর দেখে তড়িৎ গতিতে উঠে বসলো। চোখ মুখ খিচে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে আবার ফোন দেওয়ার? রাগটা তরতর করে বেড়ে গেল পরশের। নিজেকে সামলে দাঁতে দাঁত পিষে বলল, আজ পাগল মহিলা, আমাকে তো পাগলা কুত্তায় কামড়েছে যে তোমাকে ফোন করব। বাকহারা হয়ে গেল স্পর্শী। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় এমনিতেই মেজাজ তুঙ্গে, তার উপর এই লোক তাকে আত পাগলা মহিলা বলছে, আর সে ফোন দেয়নি মানে কি? স্ক্রিনে তাকাতেই দেখলো আউটগোয়িং লেখা। মাথা ফাঁকা হয়ে গেল। তার ফোন থেকে কল গিয়েছে, তাও এই সন্ত্রাস এমপির কাছে। ভাবতেই লজ্জায় ফোন ভেঙে ফেলতে ইচ্ছে করলো। সে তো ফোন দেয়নি তাকে, তাহলে হয়তো কোনোভাবে টাচ লেগে ফোন চলে গেছে। পরক্ষণেই মনকে বোঝালো যেতেই পারে, ভুল মানুষের হতেই পারে, কিন্তু তাই বলে এই লোক তাকে মহিলা বলবে? দাঁতে দাঁত চেপে পরশের উদ্দেশ্যে বলল, ছি, ব্যবহারের কি ছিরি। এই আপনার মতো একটা গুন্ডা সন্ত্রাস ঝগড়াটে ক্রিমিনাল লোককে এমপি বানালো কে? আমার তো মনে হয় না। জনগণের প্রত্যক্ষ ভোটে জিতেছেন, নিশ্চয়ই জাল ভোট দিয়েছেন নিজের সাঙ্গু পাঙ্গু দিয়ে। এই আপনার কি মনে হয় আমি ইচ্ছে করে এই রাত ১:৩০টার সময় আপনাকে ফোন দিয়েছি? হ্যাঁ, আপনাদের কভাইয়ের মতো কি আমার চরিত্র লুজ মনে হয়? হাতে টাচ লেগে ভুল করে কল চলে গেছে, যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে আপনি আমাকে মহিলা বলবেন? সিরিয়াসলি, নিজেকে কি কচি মনে হয়? ঢ্যামরা বুড়ো। দেখতে তো আমার দাদুর থেকেও বড় মনে হয়। লম্বা লম্বা চুল, দাড়িতে তো আদিমকালের সন্ন্যাসী মনে হয়। ভাগ্যিস আমার কথায় দাড়িটা ছোট করেছিলেন, না হলে তো কেউ চিনতেই পারত না। কান গরম হয়ে গেল পরশের। আজ এমপি না হয়ে সে বুঝিয়ে দিত আজ এমপি না হলে সে বুঝিয়ে দিত এই পরশ শিকদারকে। নিজেকে খুব কড়াভাবে সামলালো। মুখ দিয়ে অজস্র অশ্রাব্য গালি বের হতে চাইছে। বলতেই এই মেয়ে যে কোনো সময় সেটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে তার ইমেজ নষ্ট করে দিতে পারে ভেবেই নিজেকে খুব কষ্ট করে সামলালো। বলল, তুমি কি জানো তোমার মতো টক্সিক ক্যারেক্টারের মেয়ের সাথে কথা বলতেও আমার রুচিতে বাঁধে? কেঁপে উঠল স্পর্শী, চেঁচিয়ে বলল, ওহো, শেয়ার বলতে ফোন ঢোকার সাথে সাথেই তো রিসিভ করে কথা বলতে শুরু করে। আমি না হয় ভুল করে ফোনটা দিয়েছি, আপনি কেন রিসিভ করলেন? পবিত্র চরিত্রের মহামানব। রাগে পুরো শরীর কাঁপছে পরশের। কাপা হাতে ফোনটা কেটে দিতেই পাশের টি টেবিলটা ধরে ছুঁড়ে মারলো দরজার দিকে। এই মেয়েকে যতই ভুলে থাকতে চাইছে, ঠিক ততটাই জড়িয়ে যাচ্ছে। কত বড় সাহস এর! একে জানে পরশ শিকদার কি, কতটা ভয়ানক হতে পারে সে? না, একে তো পায়ের তলায় পিষে মারবে পরশ। খুব কাছ থেকে এনে ছুঁড়ে ফেলবে এই পায়ের কাছে। কিন্তু তাড়াহুড়ো নয়, এইটুকু একটা মেয়ের কারণে তার সদ্য প্রজ্বলিত ক্যারিয়ারটা নিভিয়ে ফেলবে না, কখনোই না। কিন্তু কি করে গায়ে মাখবে এই অপমানগুলো? রাগ তরতর করে বাড়ছে তার। পাশের রুমেই পাভেল চিৎকার করে ডাকলো তাকে। সদ্য ঘুমাতে যাওয়া পাভেল হতভাগ ছুটে এলো ভাইয়ের দরজায়। উকি মারতেই তার চক্ষু চড়কা
ভেতরে এতক্ষণ তাণ্ডব চলছিল, কিন্তু কারণ কি হতে পারে? পাভেলকে দেখতেই দাঁত কিড়মিড় করে বলে উঠল পরশ। 30 সেকেন্ডের মধ্যে আইস নিয়ে আয়। পাভেল ছুটল রেসের গতিতে। নিচ তলায় রান্নাঘরে গিয়ে এপাশের ফ্রিজ থেকে আইস নিয়ে মুখ চেপে হাসতে হাসতে পুনরায় চলল ভাইয়ের রুমে। এই আইস ক্যাপ বাবা আমজাদ শিকদার মাঝে মধ্যেই ব্যবহার করেন, যেটা নিয়ে পরশ ভীষণভাবে টিটকিরি কাটে তাকে। আজ সে নিজে এই আইস ক্যাপের সান্নিধ্যে পাওয়ার জন্য অস্থির। রুমে ঢুকে পরশের হাতে দিতেই সে মাথায় দিল ক্যাপ। চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে পড়ল খাটে, যেন সে ভীষণ ক্লান্ত। ধীরে ধীরে একটু ঠান্ডা হতেই কারণ জিজ্ঞাসা করতেই শর্টকাটে বলল পরশ। পাভেল সিরিয়াস ভঙ্গিতে তাকালো ভাইয়ের দিকে, শান্ত কণ্ঠে বলল, ওই মেন নাম্বার ব্লক করে এক্ষুনি। একটু সুবিধার নাও। দেখে যতটা ছোট ইনোসেন্ট মনে হয় ততটাই খারাপ সে। বিয়েও হয়েছিল একবার, টেকেনি। মেয়ে এমন হলে টিকবেও বা কিভাবে? বেচারা স্বামীর মাথা ফাটিয়ে ডিভোর্স দিয়ে চলে এসেছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।